নমস্কার। বন্দে ত্রিপুরা এবং পিএম ই-বিদ্যার আজকের এই বিশেষ টক শোতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আসন্ন রাজ্যস্তরীয় বালবৈজ্ঞানিক প্রদর্শনী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমার সঙ্গে উপস্থিত আছেন এই বালবৈজ্ঞানিক প্রদর্শনী যিনি অর্গানাইজ করছেন আমাদের ডেপুটি ডিরেক্টর ম্যাম শ্রীমতী অম্বালিকা দত্ত। নমস্কার ম্যাম। নমস্কার। আমি প্রথমেই ম্যামের কাছে যেটা জানতে চাইব সেটা হচ্ছে এসসিআইটি ত্রিপুরার এই যে সিগনেচার প্রোগ্রাম, এই সিগনেচার প্রোগ্রামটা কত বছর ধরে আপনি চালাচ্ছেন এবং এটা নামটা আমার যতটুকু মনে পড়ে নামটা বোধহয় একটু চেঞ্জ হয়েছে, তো এই বিষয় সংক্রান্ত বিষয়ে যদি একটু বলেন। ধন্যবাদ পার্থবাবুকে। আমরা করতে যাচ্ছি এখন ৫৩তম বালবৈজ্ঞানিক প্রদর্শনী। এইটা এনসিইআরটির একটা ন্যাশনাল ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। প্রথমে সায়েন্স এক্সিবিশন ছিল এবং পরবর্তী সময়ে এর সঙ্গে ম্যাথমেটিক্স এবং এনভায়রনমেন্ট যুক্ত হয়েছে। উদ্দেশ্যটা হচ্ছে যে এনভায়রনমেন্ট নিয়ে যে কতগুলো সমস্যা, পরিবেশ সম্পর্কিত আমাদের যে শিক্ষার্থী বা সাধারণ জনগণকে সচেতন করা এবং পাশাপাশি অঙ্কের প্রতি ছাত্রছাত্রীদের আকৃষ্ট করা, এই মনোভাবের দৃষ্টিভঙ্গি নিয়ে সায়েন্সের সঙ্গে পাশাপাশি ম্যাথমেটিক্স এবং এনভায়রনমেন্ট আসে। এরপরে এনইপি 2020 হওয়ার পরে এনইপি 2020-র যে এসেন্স অ্যান্ড স্পিরিট, মানে আমি বলতে চাইছি যে চেতনা এবং মূল ভাবনা, এটার সঙ্গে সামঞ্জস্য রেখে এর নামকরণ পরিবর্তিত হয়ে হয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী। একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এখানে বলা প্রয়োজন। দেখুন, এখানে সায়েন্স, ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্ট, এই যে ক্যাটাগরি, এগুলোকে টোটালি ইন্টিগ্রেট করা হয়েছে, একসঙ্গে করা হয়েছে। এখন কিন্তু আলাদা আলাদাভাবে নয়, এটা ছাত্রছাত্রীদের সার্বিক সর্বাঙ্গীন বিকাশের জন্য একসঙ্গে ইন্টিগ্রেট করা হয়েছে। এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, আগে ছিল সায়েন্স এক্সিবিশন, আমরা এখন কিন্তু বলছি বাল বৈজ্ঞানিক প্রদর্শনী, মানে ইয়ং সায়েন্টিস্টস। তার মানে আমাদের যে শিক্ষার্থীরা, তাদেরকে কিন্তু আমরা এখন বৈজ্ঞানিক বলছি, খুদে বিজ্ঞানী। তাহলে এটা একটা আমার মনে হয় উত্তরণের দিকে গেছে নামকরণটা। আমরা ছাত্রছাত্রীদের যাতে আরও বেশি উৎসাহিত করতে পারি, সেই জন্য চিন্তা করে এনইপি 2020-র সঙ্গে অ্যালাইন করে এর নামকরণ পরিবর্তিত হয়ে বাল বৈজ্ঞানিক প্রদর্শনী হয়েছে। যেটা পার্থবাবু আলোচনা করেছেন, এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনী আমরা স্কুল লেভেলে করেছি, ডিস্ট্রিক্ট লেভেলে করেছি, স্টেট লেভেলে হবে, তারপরে রিজিওনাল লেভেলে হবে। রিজিওনাল লেভেল হওয়ার পরে জাতীয় স্তরে আবার বাল বৈজ্ঞানিক প্রদর্শনী হবে, যেটাকে আমরা বলে থাকি রাষ্ট্রীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী। এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে আমাদের যে বাল বৈজ্ঞানিক প্রদর্শনী আমরা করতে যাচ্ছি তার একটা পরিপ্রেক্ষিত। So I think it was a very important transitional, philosophy that has been reflected in the choice of the name. Right. Because দেখুন, এখন কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি এবং এনসিএফ আসার পরে সামগ্রিকভাবে নো সাইলো বিটুইন ডিফারেন্ট টাইপস অফ সাবজেক্টস, এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে বালবৈজ্ঞানিক প্রদর্শনী চালু করা হয়েছে। এই তো ম্যাডাম আপনার ঠিক কথা। এটাই বলতে চাইছি। তো এইবার আমরা যেটা জানতে চাইবো যে প্রত্যেক বছরই তো বিশেষ কোনো বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয় প্রাথমিকতার ভিত্তিতে। ভারত সরকার বা এনসিইআরটি তারা কোনো একটা থিম দিয়ে থাকে, তো এবছরের মূল থিম কি? এই বছরে আমাদের প্রত্যেক বছরই আমরা যে এক্সিবিশনটা করে থাকি, এটা এনসিইআরটির গাইডলাইন অনুসারে করি। এইবার এনসিইআরটির গাইডলাইনে বলা হয়েছে যে স্টেম ফর বিকশিত অ্যান্ড আত্মনির্ভর ভারত। স্টেম মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, অর্থাৎ স্টেম কিভাবে আমাদের দেশকে সেলফ রিলায়েন্স এবং ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে,
এইটাই হচ্ছে আমাদের এই বছরের যে বিজ্ঞান প্রদর্শনী বা বাল বৈজ্ঞানিক প্রদর্শনী এর থিম। ঠিক, তাহলে বুঝতেই পারছি আমরা যে এই বিকশিত ও আত্মনির্ভর ভারতের জন্যে আমাদের শিশুরা যারা বিদ্যালয়ে পড়াশোনা করছে তারা কিভাবে আগামী দিনে বিকশিত ও আত্মনির্ভর ভারত গড়তে পারে তার লক্ষ্যকে সামনে রেখে থিমগুলো চয়েস করা হয়েছে। একদম। তো এই থিমের অন্তর্গত সাব থিমগুলো যদি আপনি একটু আলোচনা করেন, যতটুকু আমার জানা আছে তাতে মোটামুটি 5টি থিম রয়েছে, সেই 5টি থিম যদি আপনি একটু আলোচনা করেন কি কি আছে সাব থিম। আমাদের মূল থিমের সঙ্গে 5টি সাব থিম আছে। সাব থিমগুলো হচ্ছে, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বিকশিত এবং আত্মনির্ভর ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখেই, মানে স্টেম যেটা আমরা প্রথমে বলেছি, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, এটার সঙ্গে সামঞ্জস্য রেখেই সাব থিমগুলো রাখা হয়েছে। প্রথমটা হচ্ছে সাস্টেনেবল এগ্রিকালচার সাব থিম। তারপরে আছে, আমি এক এক করে বলে যাই, তারপর এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করব। ওয়াস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অল্টারনেটিভ প্লাস্টিক, গ্রিন এনার্জি, ইমার্জিং টেকনোলজি, রিক্রিয়েশনাল ম্যাথমেটিক্স, মডেলিং। তো এই 5টি মোটামুটিভাবে আমাদের সাব থিম আছে। এই 5টি সাব থিম যেটা আপনি বললেন, এগুলো কিভাবে মানে মডেল হিসেবে ছাত্রছাত্রীরা উপস্থাপিত করবে এই বিষয় সম্পর্কে, মানে ফর এক্সাম্পল সাস্টেইনেবল এগ্রিকালচার। সাস্টেনেবল এগ্রিকালচার, আসলে সাস্টেনেবল এগ্রিকালচারটা না, ওই যে আমি বললাম আমাদের যে থিম, এটার সঙ্গে সামঞ্জস্য রেখেই রাখা হয়েছে। আমাদের দেশ যদি খাদ্যে স্বনির্ভর হয়, সেইখানে সাস্টেনেবল এগ্রিকালচার কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং থিমের সঙ্গে সঙ্গতিপূর্ণ। সাস্টেনেবল এগ্রিকালচার বলতে আমরা বুঝবো যেমন অর্গানিক ফার্মিং। অর্গানিক ফার্মিং কি? যেখানে আমরা আর্টিফিশিয়াল বা কেমিক্যাল ফার্টিলাইজার, ইনসেকটিসাইডস, পেস্টিসাইডস এগুলো ইউজ করব না, এটা একটা দিক। ড্রিপ ইরিগেশন, সয়েল টেস্টিং, স্মার্ট ফার্মিং। দেখুন, স্মার্ট ফার্মিং কিন্তু আজকাল খুব আলোচিত হচ্ছে। স্মার্ট ফার্মিং ইউজিং সেন্সরস, নানা ধরনের অ্যাপও আছে এগুলো নিয়ে। তো এছাড়া রেইন ওয়াটার হারভেস্টিং হতে পারে, ক্রপ প্রিজার্ভেশন হতে পারে। তো এইগুলোর উপরে আমাদের ছাত্রছাত্রীরা মডেল তৈরি করতে পারে, যেভাবে আমাদের কৃষকদের স্বনির্ভর করে তুলতে পারে। যদি আমার কৃষক স্বনির্ভর হয়, যদি আমার কৃষক সচেতন হয়, তাহলে আমাদের প্রোডাকশন বাড়বে, দেশ বিকশিত ভারতের দিকে অগ্রসর হবে। যে লক্ষ্যটা আমরা রেখেছি সেই লক্ষ্যের দিকে আমরা যাব। আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা এই বিষয়গুলো নিয়ে ভাবুক, তাদের যে এক্সিবিটস বা মডেলে এগুলো প্রপারলি রিফ্লেক্টেড হোক, দেশ স্বনির্ভরতার দিকে। এরপরে যে বিষয়টা রয়েছে ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অল্টারনেটিভ টু প্লাস্টিক, এখানে যেমন প্লাস্টিক পলিউশনের কথা আমরা অনেক শুনেছি, সলিড ওয়েস্ট প্রবলেমস রয়েছে, তার সলিউশন যেমন ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিসাইক্লিং, কম্পোস্টিং ইত্যাদির মাধ্যমে ছাত্রছাত্রীরা কিছু মডেল আনবে। একদম এক্স্যাক্টলি। গ্রিন এনার্জি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। গ্রিন এনার্জি যেমন জল শক্তি, তারপর বায়ু শক্তি, বায়োগ্যাস, এরকম নানা ধরনের রিনিউয়েবল মানে পুনর্নবীকরণযোগ্য এই ধরনের এনার্জিগুলো, হাইড্রো পাওয়ার, এগুলো যদি আমরা ইউজ করতে পারি। দেখুন আজকাল মানে ঘরে ঘরে সোলার লাইট নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যে সোলার প্যানেল যেটা ছাদের উপরে করছে। তো এইটাকে আমরা গ্রিন এনার্জির আওতায় আনবো, কারণ আমাদের যে সম্পদ সেগুলো তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তা আমরা যদি এই ব্যবস্থাটা না করি এবং এর সম্পর্কে আমাদের মধ্যে যদি সচেতনতা বিস্তার লাভ না করে, আমাদের ছাত্রছাত্রীরা যদি এগুলো না জানে, বিশেষ করে যেগুলো গ্রিন এনার্জি আমরা সেগুলোকেই বুঝবো যেগুলো কার্বন ইমিশনটাকে কমিয়ে দেয়। আমরা যতই বলি
যে বাসযোগ্য করে যাব, তা আমরা কতটা ভাবছি? যদি ভাবতাম তাহলে আমরা প্লাস্টিক এইভাবে ইউজ করতাম না, যেটা আমার আগের সাবথিমে ছিল, যে প্লাস্টিক গ্রিন এনার্জি নিয়ে যদি আমাদের ভাবনা থাকতো, আমাদের সচেতনতা থাকতো, তাহলে প্লাস্টিকের এরকম বিপুল ব্যাপক ব্যবহার হতো না। তো আজকাল কিন্তু এটা অন্তত সচেতনতাটা কিছু কিছু বাড়ছে। আমরা চাইছি আমাদের ছাত্রছাত্রীরা ছোটবেলা থেকেই এটা সম্পর্কে সচেতন হোক এবং আমাদের এই যে বাসযোগ্য পৃথিবীটাকে সত্যি সত্যিই যেন বাসযোগ্য করে তোলা যায়, কার্বন ইমিশনটা যাতে আমরা কমিয়ে দিতে পারি এবং আমাদের পরিবেশকে আমরা আরো প্রোটেক্ট করতে পারি। ঠিক, আজকের দিনে কিন্তু এই যে এনভায়রনমেন্ট পলিউশন, ইট হ্যাজ বিকাম এ গ্রেট প্রবলেম। আই থিঙ্ক এমনকি দিল্লিতে যে ধরনের পলিউশন আছে এখন একিউআই নিয়ে সারাদিন আলোচনা হচ্ছে। তো এর বিকল্প হচ্ছে গ্রিন এনার্জির দিকে আমাদের সুইচ ওভার করা। কারা করবে? আমাদের যে ছাত্রছাত্রীরা আজকে বিদ্যালয় স্তরে বিকশিত হচ্ছে, তারা তাদের মতো করে যখন নতুনভাবে ভাবতে শিখবে, নতুন নতুন ইনোভেশন আনবে, তখনই কিন্তু এটা সফল হবে। এবং এর জন্যই কিন্তু আমাদের এই যে রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী হতে যাচ্ছে। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে ইমার্জিং টেকনোলজি। আমরা সবাই জানি উই আর লিভিং ইন অ্যান এরা অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাকে আমরা কিভাবে রোবোটিক ইন্টারনেট অফ থিংস, ড্রোন টেকনোলজি, এগুলিকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি হেলথ কেয়ার, এগ্রিকালচার, এডুকেশন, ইন্ডাস্ট্রিতে, তার জন্য ইনোভেটিভ মডেল ছাত্রছাত্রীরা তৈরি করবে, সেগুলিকে নিয়ে তারা আসবে, এটা আমরা আশা করছি। পঞ্চম যে পয়েন্টটা রয়েছে ম্যাম, সেটা সম্পর্কে আপনার কাছে আবার জানতে চাইবো। রিক্রিয়েশনাল ম্যাথামেটিক্যাল মডেলিং বলতে আমরা কি বোঝাতে চেয়েছি? এটা আমার মনে হয়েছে খুব সুন্দর আইডিয়া যে সাব থিমটা রাখা হয়েছে, রিক্রিয়েশনাল ম্যাথমেটিক্স। আসলে ম্যাথমেটিক্স এমন একটা জিনিস যে অঙ্ক মানেই আতঙ্ক, এই ধরনের একটা ধারণা ছোটবেলা থেকে আমরা নিয়ে বড় হই। তো অঙ্ক মানে আতঙ্ক নয়, অঙ্কের মধ্যেও আনন্দ আছে, অঙ্কটাকে জয়ফুল করে তোলা যায়, অঙ্কের মধ্যে ফানি ম্যাটেরিয়ালস ইনকর্পোরেট করা যায়, অঙ্কের মধ্যে পাজেল আমরা নিয়ে আসতে পারি। শুধু তাই নয়, আমরা থিওরিটিক্যালি যে জিনিসগুলো বইয়ে পড়ছি বা অঙ্কে করছি, সেগুলো আমরা বাস্তব জীবনের সঙ্গে কতটা সম্পর্কিত, আমার সমাজ জীবনের সঙ্গে কতটা সম্পর্কিত, এই সমস্যাগুলোকে যদি আমি চিহ্নিত করতে পারি, তাহলে আমি বিশ্লেষণ করতে পারবো। যদি বিশ্লেষণ করতে পারি, তাহলে এর সমাধানের দক্ষতা আমি অর্জন করতে পারবো। তো ম্যাথমেটিক্সটাকে যদি আমি শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ রেখে দিই, তাহলে কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের যে ভাবনা, সেই ক্ষেত্রে আমি একটা সীমাবদ্ধতা টেনে দেব। তো আমরা চাইছি সেইটা থেকে বেরিয়ে আসতে, অঙ্কের মাধ্যমেও বিনোদন সম্ভব। তো সেই ধরনের কিছু মডেল আমরা ছাত্রছাত্রীদের কাছে আশা করব, যে এদের মডেলের মধ্যে কিছু ফান থাকবে, কিছু পাজল থাকবে, যাতে করে ছাত্ররা অঙ্কের আতঙ্কে না ভুগে অঙ্ক থেকেও আনন্দ পেতে পারে, অঙ্কটাকেও এনজয় করতে পারে, সেই ধরনের ভাবনা নিয়ে মডেল তৈরি করার কথা বলা হচ্ছে। আমরা এবার জানতে চাইবো যেটা, সেটা হচ্ছে পার্টিসিপেন্ট কারা অংশগ্রহণ করছে, কতজন লোক, মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে, আপনি আগেই বলেছেন যে স্কুল এবং ডিস্ট্রিক্ট লেভেলে এটা হয়েছে, সেখান থেকে নির্বাচিত কজন আসছে? হ্যাঁ, প্রত্যেক বছরের মতো এবারও আমাদের এই এক্সিবিশনে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে প্রথম 5টা মডেল স্টেট লেভেলে পার্টিসিপেট করবে। তো সেদিক থেকে 40 জন হয়ে গেল, তার সঙ্গে কো পার্টিসিপেন্ট থাকবে প্রত্যেকটা মডেলের সঙ্গে, তার মানে 80 জন। তো 80 জন স্টুডেন্ট, আমরা যে আগের থিম অথবা সাব থিমগুলো আলোচনা করলাম, এই বিষয়গুলোর উপরে ওদের মডেল নিয়ে আমাদের রাজ্য স্তরের এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে। আর তার পাশাপাশি হ্যাঁ, এই কথাটা আলোচনা করতেই হবে। ইয়েতে কি বলে, আমাদের যেটা প্রদর্শনী হবে, সেই প্রদর্শনীতে শুধুমাত্র কি ছাত্রছাত্রীদের যারা অংশগ্রহণ করছে তাদেরই স্টল থাকবে, না তার বাইরেও কিছু থাকবে? না, আমরা আসলে এটাকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য এবং ছাত্রছাত্রীরা যারা মডেল নিয়ে আসবে বা যারা ভিজিটর হিসেবে আসবে, তারা যাতে আরো কিছু বিষয় জানতে পারে, এজন্য আমরা বিভিন্ন ইনস্টিটিউশন বা ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছি। তো ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার অ্যান্ড সয়েল কনজারভেশন, হেলথ ডিপার্টমেন্ট, কলেজ অফ এগ্রিকালচার,
বা আমাদের অন্যান্য বিভাগ থেকেও স্টল থাকবে। তো এই 40টি এক্সিবিট ছাড়া আরও 8টি স্টল আমাদের এই এক্সিবিশনে যুক্ত হয়েছে। সেখান থেকেও আশা করব আমাদের ছাত্রছাত্রীরা কিছু নতুন জানতে পারবে, কিছু অভিজ্ঞতা অর্জন করবে। থ্যাংক ইউ। তার পাশাপাশি যতটুকু জানা আছে সেটা হচ্ছে বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, কুইজ থাকবে, তারপর হচ্ছে কি আমাদের একটা সেমিনার থাকবে, এবং সেমিনারের টপিকটা একটু বলে দিন। হ্যাঁ, আমাদের একটা খুব আকর্ষণীয় হচ্ছে ওয়ান ডে সায়েন্স সেমিনার। প্রত্যেক বছর এই সায়েন্স এক্সিবিশনের সময় সায়েন্স সেমিনারটা থাকে। সায়েন্স সেমিনারেও প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলাদা আলাদাভাবে কম্পিটিশান হয়েছে। সেই কম্পিটিশান থেকে প্রতি ডিস্ট্রিক্ট থেকে একজন করে স্টুডেন্ট এই সায়েন্স সেমিনারে অংশগ্রহণ করবে। তো সেদিক থেকে 8 ডিস্ট্রিক্ট থেকে 8 জন অংশগ্রহণ করার কথা। তো আমাদের এই সায়েন্স সেমিনারের বিষয় হচ্ছে রিডিউসিং প্লাস্টিক পলিউশন। আচ্ছা, ওই মূল থিমের সঙ্গে সম্পর্কিত, সঙ্গতি রেখেই রিডিউসিং প্লাস্টিক পলিউশন। কারণ এইটা এখন এমন একটা ভয়াবহতার দিকে যাচ্ছে, আমাদের ছাত্রছাত্রীদের আমরা যত বেশি পারি সচেতন করে তুলতে, সেই জন্য এই ধরনের টপিক রাখা হয়েছে। এবারে আমরা যেটা বলার আছে সেটা হচ্ছে কি আমাদের কনাদ, যেটা আমাদের প্রত্যেক বছর প্রকাশিত হয়ে চলেছে, আমাদের সুভেনির, সেটাও প্রকাশিত হতে যাচ্ছে। এটির নামকরণ করা হয়েছে ভারতের প্রাচীন বিজ্ঞানী আচার্য কনাদের নামে, এবং এই সুভেনিরটিতে রিনাউন্ড একাডেমিশিয়ানরা এবং সাবজেক্ট এক্সপার্টরা তাদের মূল্যবান প্রবন্ধ লিখেছে। তাছাড়াও বেশ কিছু ছবি থাকছে আমাদের বিভিন্ন সাফল্যের, আমাদের ছাত্ররা যারা সাকুরা প্রোগ্রামের আন্ডারে জাপান গেছেন তাদের ছবি থাকছে, তাদের বক্তব্য থাকছে। তার পাশাপাশি আরেকটা জিনিস যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে মূল কথাটাই এখন পর্যন্ত আমরা রহস্যাবৃত রেখেছিলাম, সেটা এখন খুলবেন ম্যাম। সেটা হচ্ছে এই অনুষ্ঠানটা ঠিক কবে হতে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু কনাদ সম্পর্কে আলোচনা হচ্ছিল, আমি এটার একটু রেশ ধরে বলছি। কনাদ নাম রাখা হয়েছে আমাদের এই সুভেনিরের। প্রতি বছর সায়েন্স এক্সিবিশনের সময় আমরা এটা করে থাকি। তো কনাদ পার্থবাবু যেমন বললেন, এনশিয়েন্ট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, ওনার ধারণা দেখুন কণা থেকে কনাদ কথাটা এসেছে, মহারিষি কনাদ। ওনাকে ফাদার অফ অ্যাটমিক সায়েন্স বলা হয়। তো ওনার প্রতি সম্মান জানিয়েই আমাদের এই সুভেনিরের নাম হচ্ছে কনাদ। আমরা আশা করব কনাদ পড়লে সকলে সমৃদ্ধ হবে। অনেক ভালো লেখক আছেন এর মধ্যে। তার সঙ্গে আমাদের এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর যে উদ্বোধনী অনুষ্ঠান, এটা হতে যাচ্ছে আগামী 20 জানুয়ারি দুপুর 12:30 এবং স্থান হচ্ছে উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল। তো আমাদের প্রদর্শনী 2 দিন ধরে চলবে, তাইলে 20 এবং 21 জানুয়ারি 2 দিন। উদ্বোধন হবে 20 তারিখে এবং 21 তারিখে প্রদর্শনী চলবে, এবং তারপরে ভ্যালিডিক্টরি সেশন, পুরস্কার বিতরণী, এই সমস্ত প্রোগ্রাম। সো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতারা যারা আছেন, আপনারা শুনলেন যে আগামী 20 এবং 21 তারিখ উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন যে প্রাঙ্গণ রয়েছে সেই জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে 53তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী। এটি কেবল একটি প্রদর্শনী নয়, এটি হচ্ছে একটি বৈজ্ঞানিক অভিযান যা আমাদের ছাত্রছাত্রীদের বিকশিত এবং আত্মনির্ভর ভারতের পথে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সবাইকে আমাদের দুজনের পক্ষ থেকে, এসসিআরটির পক্ষ থেকে, যারা রেকর্ড করছেন তাদের পক্ষ থেকে, বন্দে ত্রিপুরার পক্ষ থেকে, পিএমই বিদ্যার পক্ষ থেকে সবাইকে সপরিবারে এই প্রদর্শনী পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ, নমস্কার।